আলিপুরদুয়ারের জীবনবাবু মানে জীবন দাস আর কি, জীবন দাস যে জীবন রয়েছে তার, তিনি যে জীবিত সেটা প্রমাণ করাই এখন তার দায় হয়ে দাঁড়িয়েছে। অথচ দেখুন সরকারি প্রকল্পের যে টাকা পয়সা সে সব কিছুই তিনি পাচ্ছেন, কিন্তু তারপরেও জীবিত থাকলে আরও একটা অধিকার পাওয়া যায়, ভোটাধিকার, সরকার গড়ার অধিকার। সেই অধিকার তার নেই। কেন নেই? অথচ তিনি তো কৃষক ভাতা পাচ্ছেন, রেশন পাচ্ছেন, ভোট দেওয়ার অধিকারটুকু পাবেন না কেন? জীবন দাসের ভোট দেওয়ার অধিকার নেই কেন? আমার সঙ্গে আলিপুরদুয়ার থেকে সরাসরি রাজকুমার রয়েছে। রাজকুমার, একদমই জয়। অতনুদা দেখো, এই প্রশ্নই কিন্তু জীবন দাস করেছে যে গণতান্ত্রিক দেশের নাগরিক, তিনি সশরীরে ঘুরে বেড়াচ্ছেন, সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন, কৃষক ভাতা পেয়েছেন, কিছুদিন আগেও কৃষির ঋণ নিয়েছেন, সেই ঋণ শোধ করে আবার নতুন করে ঋণের আবেদন করেছেন, কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি মৃত, তার ভোটের কোনো অধিকার নেই। এই ভুলটার কারণে, নির্বাচন কমিশনের এই ভুলের কারণেই কিন্তু যে তার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে পারছেন না জীবন দাস। ইতিমধ্যে কিন্তু চারিদিকে যখন এসআইআর চলছে, এসআইআর এর ফর্মও জীবন দাসকে দেওয়া হয়নি, কারণ ভোটার তালিকায় জীবন দাসকে মৃত বলে দেখানো হচ্ছে। কিন্তু কিভাবে হলো এই ঘটনা, এটার ছানবিন করতে গিয়ে আমরা যেটা জানতে পারছি যে এই জীবন দাসের মা হচ্ছে যোগমায়া দাস, যিনি মারা গেছেন, এবং এই যোগমায়া দাসের মারা যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট দিয়ে নির্বাচন কমিশনের কাছে যোগমায়া দাসের নাম কাটানোর জন্য আবেদন করেছিলেন তার ছেলে জীবন দাস। কিন্তু মৃত মায়ের নাম কাটার পরিবর্তে জীবন্ত জীবন দাসের নামটাই কেটে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই কারণে মৃত মায়ের নামে এসআইআর ফর্ম এসেছে, কিন্তু জীবিত যে ছেলে জীবন দাস তার নামে আর এসআইআর ফর্ম পাঠায়নি নির্বাচন কমিশন। ফলে তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, এই রকমটা কিন্তু আশঙ্কা করছেন। যদিও বিএলও জানিয়েছে তার নাম 2026 নির্বাচনের আগেই তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, সেই আইন রয়েছে। অতনুদা, ধন্যবাদ। আমি যখন আমার এসআই ফর্ম আসছে না, আমার বাড়ির বাবার আসছে, আমার মৃত মা 2 বছর যাবৎ মালও আসছে, আমার ছেলের আসছে, আমার বউর আসছে, তখন আমি বললাম যে আমার ফর্মটা পরে ওপর দেখতে হবে। পরে আমি 2002-এর লিস্ট বাই করলাম, আমার নাম আছে। 2025-এর লিস্ট বাই করে দেখি, তখন আমি বুঝতে পারি আমার ডিলিট করা আছে। হ্যাঁ, বিএলওকে বলছি, বিএলও পরে বলছে যে 6 তারিখে ফর্ম আসবে, এই ফর্মে আবার করতে হবে। তো আপনি এমনি সরকারি সুযোগ সুবিধা এখন পাচ্ছেন? সরকারি সুবিধা তো আমার রেশন ঢুকছে, 19 তারিখে আমার কৃষক নিধি ঢুকছে। আমার যে সুপারভাইজার আছে উনাকে বলছি যে উনার মা হলো জগমায়া দাস, উনারটা ডিলিট করতে গিয়ে উনার নামটাই ডিলিট হয়ে গেছে। ফর্মটা আমরা যে জমা দেই তখন তো ওদের ডেথ সার্টিফিকেট সহ দিয়ে দিয়েছি, কিন্তু এখন ওটা যে কেমন করে ডিলিট হলো ওটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা ওদের নামটা তোলার জন্য আমাদের অপশন আছে, আমরা নতুন করে ফর্ম ফিল আপ করে দিয়ে দেবো। তো এবার মানে নতুন বিএলও, আগে অন্য কেউ করতে, আমার যে এক্সিকিউটিভ আছে অঞ্চলে উনার সঙ্গে কথা হয়েছে, জীবনদার সঙ্গে উনার নীতিদার কথা হয়ে গেছে। একরকম কড়া এবং বেনজির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আমাদের রাজ্যে এসআইআর এর কাজ কিরকম হচ্ছে তা পর্যবেক্ষণের জন্য ভিন রাজ্যের 3 অফিসার আসবেন। আর নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পর রাজনীতির হাওয়া আরও গরম। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের 3 অফিসারকে, প্রিন্সিপাল সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার 3 অফিসার। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই 3 অফিসার কাজ করবেন। এ রাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন। প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের 3 অফিসার। বিহারে এসআইআর শেষ, পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্যে এখনো চলছে।
এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের, যা নজিরবিহীন বলেই অনেকের মত। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায়। এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि AEROs और EROs SDO लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। এটা তো আগে থেকে ঠিক করা যে তিনজন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন, তারপরেও এই তিনজন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই। আর একে কেন্দ্র করেই রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে। ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। বলা হচ্ছে পানীয় জলে স্বনির্ভরতার পথে হাওড়া। এই উত্তর হাওড়ার জন্য 280 কোটি টাকায় পানীয় জলের প্রকল্প। আমার সঙ্গে দেবাশিস রয়েছে, সরাসরি দেবাশিস, স্বনির্ভর পানীয় জলের ক্ষেত্রে এটা একটা বড় কথা, বড় দামি কথা। কতজন মানুষ বা কতটা এলাকা জুড়ে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বা এই প্রকল্পের আওতায় রয়েছে? দেখো, এই স্বনির্ভরতা বলা কথা অন্য কারণ হচ্ছে যেহেতু হাওড়া পুরসভার অন্তর্গত এলাকা বেশ 14 থেকে 15টি ওয়ার্ড রয়েছে এই উত্তর হাওড়া বিধানসভা অঞ্চল জুড়ে। সেখানে এতদিন ধরে হাওড়া পুরসভার যে ওয়াটার প্ল্যান্ট অর্থাৎ পদ্মপুকুর ওয়াটার প্ল্যান্ট থেকে সেখানে জল সরবরাহ হতো। মূলত 7 থেকে 8 কিলোমিটার দূরে পাইপ লাইনের মাধ্যমে সেই জল এসে পৌঁছতো উত্তর হাওড়ায়, যেখানে একেবারে উত্তর হাওড়ার যে শেষ প্রান্ত কুশুরি বা বিভিন্ন এলাকায় সেখানে জল পৌঁছতোই না। সেখানে গতি এবং জলের পরিমাণে গুণগত মান তা নিয়ে বারবার করেই প্রশ্নচিহ্ন উঠছিল। 2021 সালে ভোটে জেতার পর উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন করে। সেই আবেদন অনুযায়ী 280 কোটি টাকা বরাদ্দ হয়, যেটি কেএমডি এর মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু বা 2026-এর শেষের পথে একেবারে গ্রীষ্মকাল, আগামী গ্রীষ্মকালে কিন্তু মানুষ একেবারে উত্তর হাওড়ার ওয়াটার প্ল্যান্ট থেকে জল পাবে 5 থেকে 6 লক্ষ মানুষ, এবং প্রায় 55,000 বাড়ি বাড়ি যে কানেকশন, ওয়াটার কানেকশন, তাও কার্যত শেষের মুখে। এবং যে গোলাবাড়ি অঞ্চল, সেই গোলাবাড়ি অঞ্চল, গোলাবাড়ি ঘাট থেকে যেখান থেকে জল তোলা হবে গঙ্গা থেকে, সেখান থেকে প্রায় 14 কিলোমিটারেরও বেশি অংশ জুড়ে যেখানে ওয়াটার প্ল্যান্ট, ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রত্যবলা এলাকা, সেই এলাকার পাইপ লাইন বসানোর কাজও কার্যত শেষ। তবে শুধুমাত্র আর সময়ের অপেক্ষা, কয়েক মাসের মধ্যেই পানীয় জল, পরিশ্রুত পানীয় জল পাবে উত্তর হাওড়ার মানুষ, যে জল তৈরি হবে উত্তর হাওড়াতেই। অতনু, ধন্যবাদ। জল প্রকল্পের সুবিধা অনেকটা ভালো হবে। আমাদের বাইরেতে জল আসতো, এখন আমাদের এখান থেকে সব তুলে নিজস্ব সব করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএ গৌতম চৌধুরী ওরা সব মিলে করেছে, মানে ভালো। আগে জল যদি একদিন আসতো 3 দিন আসতো না, এখন এটা করা মানে সবসময় জল থাকবে। সুবিধা তো অনেকই হবে। আগে যেটা আমাদের অসুবিধে ছিল, 4 দিন 5 দিন 7 দিন করে আমরা জল পেতাম না, বাইরে থেকে আমাদের জল কিনা হতো, এবং বিধায়ক বা আমাদের এখানে স্থানীয় যে কাউন্সিলর আছে উনি জল আমাদের এনে ব্যবহার করতে দিত। তার থেকে এই যে জিনিসটা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের বিধায়ক উনি যে উদ্যোগ নিয়ে যে জিনিসটা করেছে, এতে 10-15 লাখেরও বেশি লোক উপকৃত হবে। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয়, আমাদের খারাপ জল আসে, প্রায় 7 কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে, জল খারাপ আসে, জলে প্রেসার নেই। এখানে বহুতল বাড়ি হয়েছে, এই গঙ্গা থেকে জল উঠবে, এখান থেকে রিসোর্স হবে, এবং
আমাদের সত্যবেলা থেকে পিউরিফাইং হবে। উত্তর হাওড়ায় আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম, আমাদের জল আমরা খাবো। আর আমরা এই কাজ প্রায় 14.5 কিলোমিটার উত্তর হাওড়া জুড়ে যত সম্ভব আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 55,000 একটা এস্টিমেট করা হয়েছে, 55,000 ওয়াটার কানেকশন, ডোর টু ডোর কানেকশন যাবে। ধরুন ঘুম চোখে ভোরবেলা আপনি দরজা খুলেছেন, দরজা খুলেই সামনে দেখলেন একটা হাতি। ভাবতে পারছেন নাগরাকাটা এরকমই অবস্থা। ঘুম চোখে ভোরবেলা দরজা খুলে দেখা যাচ্ছে দরজার সামনে একটা হাতি, ওটি দলছুট হাতি। রাজকুমার আছে আমার সঙ্গে। রাজকুমার, এই দলছুট দাঁতাল তাকে ধরার তো কোনো ব্যবস্থা করতে হবে, বা মানে কিভাবেই বা লোকালয়ে চলে এলো এভাবে? মানুষ তো হার্ট ফেল করে যাবে ভয়ে। একদমই অতনুদা, দেখো একেবারে ভয়ঙ্কর ঘটনা। সাত সকালে ঘুম থেকে উঠে একেবারে দরজায় দুয়ারে দাঁড়িয়ে রয়েছে একেবারে বিশালাকার দাঁতাল হাতি। এই হাতি দেখে কিন্তু এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এবং এই ঘটনার খবর পাওয়ার পরেই কিন্তু ইতিমধ্যেই বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছেছে। হাতিটিকে তাড়ানোর চেষ্টাও চলছে যাতে বনাঞ্চলে তাড়িয়ে দেওয়া যায়, কিন্তু এই সময় কিন্তু লোকালয় থেকে হাতি বনাঞ্চলের বাইরে যে চলে আসছে বারবার, এটা কিন্তু কিছুতেই ঠেকানো যাচ্ছে না। যদিও বন দপ্তর এই লোকালয় থেকে হাতি যে লোকালয়ে ঢুকে পড়ছে সেটা বন্ধ করার জন্য নানান রকম ব্যবস্থা দিচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু নানান কারণে লোকালয়ে হাতি বেরিয়ে পড়ছে এবং আতঙ্ক তৈরি করছে, অনেক সময় মৃত্যুও হচ্ছে। অতনুদা, ধন্যবাদ। লোকজন যান, উদয়বাবু সমাজের ওখানকার পার্টির নেতারা, মমতা মাইতি ভাইস চেয়ারপারসন, তারাও সেখানে যান, খোঁজ খবর নেন। খোঁজ খবর নেওয়ার পরে দিলীপ পাল বলেন যে আমার কাছে প্রস্তাব ছিল বিজেপি ছাড়তে হবে, তৃণমূলে যোগ দিতে হবে, আমি রাজি হইনি বলে আইপ্যাক পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যদীপ ভট্টাচার্যকে দিয়ে ক্যা করেছে। এমনি ভিলেজ পুলিশ বা সিভিক ভলেন্টিয়ারদের চাকরির কোনো গ্যারেন্টি নেই, এদের সামান্য 9,000 10,000 টাকা বেতন দেওয়া হয়, রিনুয়াল সিস্টেম। তারপরেও এই ধরনের প্রতিহিংসার রাজনীতি, এই সৌম্যদীপ ভট্টাচার্য বলে এখানে একটা চটি চাটা এসপি আছেন, তাকে দিয়ে এই নোংরা কাজটা আইপ্যাক করিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই প্রতিহিংসার রাজনীতিকে সামনে আনলাম, কিন্তু ভাববেন না যে এটাই শেষ। ইতিমধ্যে দীপাঞ্জন পাল কলকাতা হাইকোর্টে গেছেন, কলকাতা হাইকোর্ট মামলা গ্রহণ করেছে। আমরা আশাবাদী আগামী সপ্তাহে এই মামলা উঠবে এবং গোটা রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানোর নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি, আইনের উপর পূর্ণ ভরসা রেখে। আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন, ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের, মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয়, তার পার্টির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে 1 টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ছাড়নেওয়ালা লোক টোক নই। আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয়। এই একটা তথ্য দেওয়ার ছিল। পাশে দিলীপ পাল আছেন, জেলার জিএস মেঘনাথ দা আছেন, মেঘনাথ পাল, জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন, পঞ্চায়েত সমিতির সহ সভানেত্রী ওই এলাকার নেত্রী আমদাবাদ 2-এর মমতা মাইতি রয়েছেন এবং অভিজিৎ ভাই রয়েছেন আমাদের।